নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানেই সময় নিউজ রুম লাইভের। আর আজ নিউজ রুম লাইভের শুরুতেই নজর রাখবো তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার মাসে 1,500, বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার মাসে 3,000, মহিলাদের মন পেতে বিজেপির ইস্তেহারে একের পর এক প্রতিশ্রুতি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে ভোট, তার আগে বুধবার বিজেপির ইস্তেহার প্রকাশ। এই ইস্তেহারে মহিলাদের মন জয়ের চেষ্টা, কারণ পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। মহিলাদের একটা বড় অংশের ভোট যায় তাদের দিকে। লক্ষ্মীর ভান্ডার এখন 1,000 টাকা থেকে বেড়ে 1,500। 26-এর ভোটে এই মহিলা ভোটকে পাখির চোখ করছে বিজেপিও। তাদের প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। संदेश खाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर एक महिला रिटायर्ड हाईकोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निःशुल्क HPV टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी। हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। নিউজ 18 বাংলা। বাংলার মহিলাদের সম্ভ্রম কেনার চেষ্টা, বিজেপিকে পাল্টা তোপ অভিষেকের। তো তারা বলছে যুবকদের 3,000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1,500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। SIR করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি। এখন কি অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3,000 টাকার মানুষ বিক্রি করবে? যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শাহের। বিজেপি সরকারের ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি, অনুপ্রবেশকারীদের খুঁজে বাংলা থেকে বের করার হুঁশিয়ারি শাহর। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। মোদী সহকে অনুপ্রবেশ তোপ, অনুপ্রবেশ হলে দায় কেন্দ্রের। বসিরহাটের সভায় সপ্তমে সুর মমতার, অমিত শাহর পদত্যাগ দাবি।
এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। এসআইআর পর বিজেপির টার্গেট এনআরসি লাগু করার চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না, কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান। ডেবরার সভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের, নিশানায় তৃণমূল সরকার। घाटल की बाढ़ आई, हमने मोदी जी ने 1500 करोड़ रुपए का घाटल के विकास का मास्टर प्लान भेजा। 60% पैसा मोदी जी उठाने वाले थे, मगर टीएमसी सरकार ने घाटल मास्टर प्लान को कचरा कर दिया। भाजपा की सरकार बनाइए, घाटल मास्टर प्लान को हम 1 साल के अंदर लागू कर बाढ़ की समस्या का निपटान करेंगे। 26 मिलियन क्यूबिक मीटर खाद रूपनारायण नदी में जमा हो रही है, मगर ममता जी को टाइम नहीं है। রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, অমিত শাহ জানেনই না, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 200 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়। যে ড্রেজিং এর কাজগুলো হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারকে বলুন শ্বেতপত্রটা প্রকাশ করুন, 200 কোটির মধ্যে আপনারা কত টাকা দিয়েছেন। অমিত শাহ বাংলার রাজনীতির উপর তো নজর রাখে না। 1500 কোটি টাকা খরচা করার কথা ছিল। আমি দেবের প্রচারে গিয়ে 2024 সালে বলেছিলাম যে 31শে ডিসেম্বর 2024 অব্দি আমরা অপেক্ষা করব। যদি কেন্দ্র সরকার কোনো সহযোগিতা না করে, রাজ্য সরকার কারো দয়ার দাক্ষিণে থাকবে না, আমরা নিজে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু করব। আমরা 2025-এ শুরু করেছি, অমিত শাহ জানেই না। তৃণমূলের দুর্নীতি, আইন সংবিধান ধ্বংস ও সন্ত্রাসের শ্বেতপত্র। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে তদন্ত হবে, আশ্বাস শাহর। टीएमसी के 15 वर्ष के भ्रष्टाचार के लिए हम एक श्वेत पत्र जारी करेंगे और सरकार की पाई पाई जिन भ्रष्टाचारियों ने खाई है उनको जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। जितनी भी राजनीतिक हिंसा हुई है, सुप्रीम कोर्ट के रिटायर्ड जज का कमीशन बनाकर त्वरित गति से वो सारे केस अंजाम तक हम पहुंचाने का काम करेंगे। कानून और व्यवस्था, इसकी स्थिति पर भी एक श्वेत पत्र जारी करेंगे। ये तीनों श्वेत पत्र बंगाल की बहुत सारी समस्याओं का एक साथ समाधान करेंगे। দুর্নীতিগ্রস্তদের নিয়েই ভোটে লড়ছে বিজেপি, পাল্টা তোপ অভিষেকের। যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, সব থেকে দুর্নীতিগ্রস্ত গুলো তো আপনার পাশে বসে আছে। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। কর্মসংস্থান নিয়ে ঢালাও প্রতিশ্রুতি শাহের। বছরে 2 কোটি চাকরির গ্যারান্টি কোথায় গেল? রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাহী দাবিতে অভিষেকের কটাক্ষ।
1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4,123টা বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেই বকেয়া দিয়ে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকরের আশ্বাস অমিত শাহের। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা না জেনে মন্তব্য করেছেন অমিত শাহ। অভিষেকের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে, কিন্তু তো জানেনই না আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম তৈরি হবে ক্যান্সার হাসপাতালও। সংকল্পপত্রে প্রতিশ্রুতি বিজেপির। उत्तर बंग हमेशा विकास से महरूम रहा है। उत्तर बंग में एक एम्स, आईआईटी और आईआईएम और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तर बंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तर बंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। उत्तर बंग में एक नया कैंसर अस्पताल जो सभी तकनीकों से युक्त होगा उसको हम जरूर नया इस प्रकार का कैंसर अस्पताल बनाएंगे। কোথায় গেল চা বাগানের স্পেশাল প্যাকেজ? কোথায় গেল চা শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি? শাহকে পাল্টা প্রশ্ন অভিষেকের। আসামে আপনারা 1 দশক ধরে ক্ষমতায়, কটা চা বাগান খুলেছে আসামে? 2021 নির্বাচনের আগে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1,000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন 1 পয়সা দিয়েছেন বাংলাকে। আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। তারা চা শিল্পে দার্জিলিং টিকে বিশ্ববন্দিত করে, দার্জিলিং টি অলরেডি বিশ্বজনীন। আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোন নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। বাংলাকে ভালো রাখতে হবে, তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা মমতার। রাজ্যের সব আসনে তিনিই প্রার্থী বলে বার্তা তৃণমূল নেত্রীর। আমি এখনো বলি অ্যাপিল করবেন, আমরা ট্রিব্যুনালে লড়াই করব। মনে রাখবেন আগামী দিন নিশ্চয়ই আপনাদের নাম উঠবে, কিন্তু পরিবার পরিজনের সবার ভোট যেন বিজেপিতে একটাও না যায়, অন্য কোনো পার্টিতে না যায়, কোনো সাম্প্রদায়িক দলে না যায়। যদি বাংলাকে ভালো রাখতে হয়, যদি মা বোনদের ভালো রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যদি যুবসাথী চালাতে হয়, যদি কর্মসৃষ্টি চালাতে হয়, যদি আইসিডিএসকে ভালো রাখতে হয়, যদি আশাকে ভালো রাখতে হয়, যদি সরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়,
বেসরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, গ্রাম বাংলাকে ভালো রাখতে হয়। মনে রাখবেন, সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান। আমার সরকার যদি চান, আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, তাহলে প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই বিজেপি সরকার গড়বে বলে দাবি অমিত শাহের। 5ই মে থেকে বাংলায় বিজেপির সরকার, চ্যালেঞ্জ শাহের। सुनिश्चित रूप से पूर्ण बहुमत के साथ इस बार सरकार बनने जा रही है और मैं बंगाल की जनता को अपील करना चाहता हूं, किसी से भी मत डरिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। भयमुक्त होकर वोट करिए और परिवर्तन की शुरुआत करिए। निश्चित रूप से पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। 5 मई से भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। हम इसको सुनिश्चित रूप से यहाँ पर रामराज की प्रस्तावना करेंगे और सुशासन प्रस्तापित करेंगे। বাংলার বিপদে দেখা মেলে না, ভোটের সময় বসন্তের কোকিল। মোদির শাহকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছু তো দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে। দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। বিজেপি ক্ষমতায় এলে বাংলা চালাবে দিল্লি, গুজরাট। ফের বিজেপিকে বহিরাগত তকমা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন। উনি নিজেই বলেছেন যে ইসসে বাংলাদেশ সে চলে, ইসসে আচ্ছা দিল্লি আর গুজরাট সে চলে। তার মানে কলকাতা বাংলাদেশে। উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল বহিরাগত তোপের পাল্টা সওয়াল শাহর। ममता जी को टाइम नहीं है, वो तो भतीजे को मुख्यमंत्री बनाना चाहती है और कहती है भाजपा वाले आएंगे दिल्ली से राज चलेगा। मैं आज आपको कहकर जाता हूं डेबरा वालों, बंगाल में जन्मा हुआ बंगाल का ही नेता, बंगाल का ही भाजपा का कार्यकर्ता बंगाल का अगला मुख्यमंत्री बनने वाला है, अगला मुख्यमंत्री बनने वाला है। নির্বাচন কমিশনের কোপে বাদ যাওয়াদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এ কথা কার্যত মুখে বলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ভোট দানের অধিকার ফেরানোর প্রতিশ্রুতি দিতে পারছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন জানান আইনজীবীরা। তাতে কমিশনের তালিকা চূড়ান্ত করার বিষয়টিকেই কার্যত মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। 6 এপ্রিল সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। আগামী শুনানি সামনের সোমবার। এরই মাঝে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার এসআইআর মামলার উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী। মামলাকারীদের আইনজীবী বলেন, অনেক আবেদন বাকি রয়েছে। নির্বাচন কমিশন 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। এখনো পর্যন্ত 2টি আবেদন মঞ্জুর হয়েছে। এ থেকেই বোঝা গেছে অ্যাডজুডিকেশন মনোযোগ দিয়ে করা হয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি 13 এপ্রিল দেখব। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল 9 এপ্রিল। তারপরে আর বিবেচনার জায়গা থাকে না, কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে যায়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা বৃহত্তর আর্কিটেকচার ভাবছি। নির্বাচনের কাট অফ তারিখ রয়েছে, তার বাইরে একটি সাংবিধানিক অধিকার রয়েছে, সেটা হলো ভোটার তালিকায় থাকার, পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার। সেটাই অনেক বেশি স্থায়ী এবং বৃহত্তর বিষয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না। মামলাকারীদের আইনজীবী তখন বলেন, আবেদনকারীদের প্রত্যেকেরই পাসপোর্ট রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন,
আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, প্রতিদিন ম্যাটার ফাইল হচ্ছে। মামলাকারীদের আইনজীবী বলেন, প্রয়োজন থেকেই মামলা দায়ের করা হচ্ছে। ভোট দানের অধিকারটা কখনোই মৌলিক অধিকার নয়, কিন্তু একটা আইনের অধিকার বা সংবিধান থেকে আগত একটা আইনের অধিকার। আপাত দৃষ্টিতে আমার অনুমান, এই যে বিপুল সংখ্যক জায়গাটা বাদ যাচ্ছে, সেখানে যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভোটের নির্বাচনে জেতার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় এটা একেবারেই তৈরি করা একটা সমস্যা। সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা তারা নিশ্চয়ই একটা চেষ্টা করছেন। মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে এখন যা হচ্ছে তার মানে সব শেষ হয়ে যাওয়া নয়। অনেকে মনে করছেন, আরো আগে থেকে এসআইআর শুরু করলে এমন সমস্যা হতো না। তাড়াহুড়ো করে করতে গেলে যে ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে, যেটি একেবারে সঠিক কাজ সেটা সবসময় হয় না। উদ্দেশ্যটা আমাদের রাষ্ট্রের একেবারে সঠিক, যে একটা ভালো ভোটার লিস্ট বানানো, কিন্তু তার যে পদ্ধতিগত জায়গা সেইখানে কিন্তু বিভিন্নভাবে সীমাবদ্ধতা দেখা গেছে। মোটের ওপর দুটি বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার। এক হচ্ছে আমাদের দেশে একটা সঠিক ভোটার তালিকা দরকার, এবং দুই, সেটা করার জন্যে নিম্নবিত্ত মানুষ যেন খুব বেশি ঝামেলায় না পড়েন, তাদের নাম যেন বাদ না যায়। আজকের দিনে যদি এমন ঘটনা ঘটেও যে এই নির্বাচনে কিছু মানুষের ভোট বাদ গেল, সেক্ষেত্রেও আগামী দিনে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সুরক্ষা দিতে হবে নিম্নবিত্ত মানুষকে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যায় কংগ্রেসের দুই প্রার্থীর। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনের প্রার্থী মোহতাব শেখ এবং মালদার রতুয়া বিধানসভা আসনের প্রার্থী মোত্তাকিন আলমের। কংগ্রেসের দুই প্রার্থী সুপ্রিম কোর্টে আবেদন জানান। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তি করতে। এরপরে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় দুজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে তুলতে। দুই প্রার্থীর নিষ্পত্তি হলেও সাধারণ ভোটার যাদের নাম বাদ গেল তাদের কি হবে? ট্রাইব্যুনালে বৈধ প্রমাণ হলেও এবার কি আর ভোট দিতে পারবেন? ফারাক্কার প্রার্থীর তার নাম উঠে গেল আধার কার্ড দিয়ে, অথচ এতগুলা মানুষের জমির দলিল থেকে ধরে সমস্ত কিছু প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাদের নামগুলো উঠছে না। নেতাদের নাম তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ তো হয়রানির শেষে। আমরা খেটে খাওয়া লোক, আমরা ব্যবসা করে খাই, তাহলে আমাদের সাধারণ মানুষকে হয়রানি করে ছাড়া কিছু। যাদের নাম বাদ গেছে তাদের ভোটের ভবিষ্যৎ কি? 13 এপ্রিল অর্থাৎ আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানি। নিউজ 18 বাংলা। ভোটাধিকার রক্ষায় লড়াই চলবে, ফের আদালতে যাওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক, আবার আমরা কোর্টে যাব।